সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি। প্রিয় চাষি ভাইরা, ক্যাটফিশ চাষ পদ্ধতি যেহেতু পরিবর্তনশীল, এটি প্রতি মাসে মাসেই রূপরেখা পরিবর্তন হয়, তাই খুব সহজে যেন আপনারা এই আপডেটগুলো পেতে পারেন, এজন্যই এই চাষি আড্ডা পর্বটি আমি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ তার প্রথম পর্ব। আজকের পর্বে থাকছে বর্তমান দুটানা আবহাওয়ায় ক্যাটফিশ পরিচর্যা পদ্ধতি। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্দান্ত সফল চাষি রুহুল আমিন ভাই। জি, আসসালামু আলাইকুম। রুহুল আমিন ভাই 4.5 শতকে 82 মন শিং মাছ উৎপাদন করেছিলেন, যা সারা বাংলাদেশময় হইচই পড়েছিল, এবং এই পুকুরটি সরজমিন দেখার জন্য শত শত চাষি বাংলাদেশ থেকে ওনার বাড়িতে এসেছিলেন। আজকে রুহুল ভাইকে স্টুডিওতে হাজির করেছি ওনার কাছ থেকে বর্তমান আবহাওয়ার চাষকালীনে কি কি সমস্যা হচ্ছে এই সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আরো উপস্থিত রয়েছেন আলটিমেট বায়োসায়েন্সের অভিজ্ঞ ডাক্তার মফিজুল ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় চাষি ভাইরা, মফিজুল ভাই দীর্ঘ প্রায় 7-8 বছর যাবত এই নেত্রকোনা অবস্থান করছেন। নেত্রকোনা যতগুলো সফল কামারি রয়েছেন প্রত্যেকের পিছনেই প্রায় এই মফিজুল ভাই অবদান রয়েছে। তাই মফিজুল ভাইকে স্টুডিওতে হাজির করেছি বর্তমান আবহাওয়ায় শিং মাছের যে সমস্যাগুলো হচ্ছে বা ক্যাটফিশ মাছের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো প্রতিকার কি নেওয়া যেতে পারে এই সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। শুরুতেই আসা যাক রুহুল আমিন ভাইয়ের কাছে। রুহুল আমিন ভাই, জি, আপনার বর্তমানে কয়টা পুকুর চাষে রয়েছে? আমার আল্লাহর রহমত 3টা পুকুর। আপনার সর্বোচ্চ বড় মাছটা কত লাইনে আছে? সর্বোচ্চ বড় মাছ যেটা, এটা হলো ভিতরে 22%, এটা মনে হয় 30 থেকে 40। 22 শতকে কত লক্ষ মাছ রয়েছে? 3.5 লক্ষ। 22 শতকে 3.5 লক্ষ, 30-25 কেজি। হ্যাঁ, 30 থেকে 40 এর ভিতরে। আর এর চেয়ে ছোটটা? এর হচ্ছে ছোটটা হচ্ছে 35%, এটা রেনু আসিন, রেনু থেকে সরাসরি কালচার। 35 শতকে রেণু ছিল? রেনু ছিল। এটা গোনা নাই মাছ? না, এটা গোনা নাই। কত লক্ষ হতে পারে? 3 কেজি রেনু দেওয়া ছিল। কত লক্ষ মাছ হতে পারে? অনুমান 3 লাখের নিচে তো হবে না। আর তৃতীয় পুকুরটা, 3 নাম্বারটা? 3 নম্বরটা তো 4%, 4.5% জায়গায়, এটা কিছুদিন আগে বিক্রি করছিলাম। বিক্রি করার পরে আবার এর মধ্যে মাছ দিচ্ছি। এটা তো এই বছর হলো 77 মন। হ্যাঁ, 77। 4.5 শতকে 77 মন। তো এখন এটাতে কি রয়েছে? এখন আবার এর মধ্যে মাছ দিচ্ছি। এখন মাছ এটা আছে 100 বা 80 কেজি। কত হাজার মাছ দিয়েছেন? 80,000। আবার 4.5 শতকে 80,000। হ্যাঁ, 80,000। এখন বর্তমানে আপনার যে মাছগুলো পরিচর্যা করছেন, এই পরিচর্যা অবস্থায় কি কি ধরনের লক্ষণ আপনারা পাচ্ছেন রোগবালাইয়ের? আমরা এখন লক্ষণ পাচ্ছি, শীত যাইতেছে, গরম পড়তেছে। এখন মাছে খাবারের খুব রুচি হয়েছে। যারা বেশি খাবার দিতেছে তাদের পুকুরে মাছ 1-2টা করে প্রতিদিনই মরে। খাবার বাড়াইলে মারা যাচ্ছে? হ্যাঁ, খাবার বাড়াইলে মারা যাচ্ছে। আর অন্যান্য বছরের মতো এরকম কোনো ক্ষত, গা, এরকম কোনো লক্ষণ নাই। কোনো ক্ষত বা ঘা পাওয়া যাচ্ছে না? না, এরকম কিছু পাওয়া যাচ্ছে কোনো লক্ষণই নেই? না, কোনো লক্ষণ নেই। তাহলে লক্ষণটা কি? মাছ মারা যাচ্ছে কিভাবে? মাছ মারা যাচ্ছে আমাদের ধারণা হচ্ছে এখন এটা কোনো ভাইরাস না, এটা হচ্ছে যারা কৃষক তাদের যে খাবার দিতেছে, খাবারের অনিয়ম বা জটিলতার কারণে মাছ মারা যাচ্ছে। খাবার যারা অফ দিতেছে তাদের পুকুর ভালো আছে। শুধু একবার, 2বারের জায়গায় একবার হাফ খাবার, অর্থাৎ আপনি যে খাবারটা দেওয়া উচিত এটা অর্ধেক দিচ্ছেন। অর্ধেক। মফিজুল ভাই। জি ভাই। এখন এই বর্তমান আবহাওয়ায় খাবারটা চাষিরা আসলে কিভাবে দিবে, কিভাবে দেওয়া উচিত? যেহেতু আমরা ইতিমধ্যে শীত পার করছি এবং বসন্তকাল শুরু হয়েছে, এই আবহাওয়াটা মূলত এখন না গরম না শীত। দিনে পর্যাপ্ত সূর্যের আলো পড়ছে, রাতে ঠান্ডা পড়ে উত্তপ্ত থাকছে এবং সন্ধ্যার পরে একটু শীত শীত অনুভূত হচ্ছে। এখন এই সময় দীর্ঘদিন শীতে মাছকে কম খাবার দেওয়ার কারণে মাছ একটু ক্ষুধার্ত থাকে, কিন্তু চাষি ভাইরা এখানে ভুল করে যে মাছের খাবারের চাহিদা যেহেতু আছে, মাছ খাবার খুঁজতেছে, আমরা অধিক পরিমাণে খাবার দিব। কিন্তু এখানে চাষিরা একটা ভুল করছে, অধিক পরিমাণে খাবার দেওয়ার কারণে খাবারটা মাছ ডাইজেস্টের মাধ্যমে হজম ক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে এবং মাছটা পেটটা ফুলে যাচ্ছে, যেটা আমরা বলি ড্রপসি, এবং মাছগুলো মারা যাচ্ছে। আবার কিছু কিছু মাছ অনেক চাষি বলতেছে এটা হলো ভাইরাস না, আসলে এটা ভাইরাস সংক্রমণ,
এটার কারণটা হলো ফিড যেহেতু অয়েল কোটেড এবং এখানে উচ্চ মাত্রার প্রোটিনের ব্যবহার হয়ে থাকে এবং পুকুরের পিএইচ লেভেল এবং মাছের বডির একটা পিএইচ লেভেলের মাধ্যমে কিন্তু খাবারটা হজম করতে সহযোগিতা করে। দুইটা বর্তমান টেম্পারেচার অ্যাডজাস্ট না হওয়ার কারণে খাবারটা মূলত ডাইজেস্ট হচ্ছে না। এই দিকে চাষি ভাইদের মূলত খেয়াল রাখতে হবে। এটা এমন হতে পারে যে আপনার ধরেন দিনের বেলা যেহেতু তাপমাত্রা বাড়তে থাকে, মাছের রুচি আছে খাবারের, জি, তো যখন সন্ধ্যা হয় খাবার খায়, রাত্র বাড়তে থাকে, ঠান্ডা জমতে থাকে, জি, এই কারণে পরে রাত্রেবেলা খাবারটা হজম হয় না। কিন্তু দিনের বেলা আবার দেখা যাচ্ছে খাবারের পিপাসা তার বেড়ে যায়, সন্ধ্যায় আবার বেশি পরিমাণে খায়, তখন পরের দিনই দু একটা করে মাছ মারা যাচ্ছে। এই জন্যই হচ্ছে এমনটা। জি জি। তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কি? উপায়টা কি? এক্ষেত্রে চাষিকে খেয়াল রাখতে হবে, যদি সূর্যের আলো ভালো থাকে দিনের বেলায় খাবারটাকে এই মুহূর্তে কমের মাধ্যমে অভ্যস্ত করতে হবে এবং রাতের বেলায় খাবারটা থেকে নিরুৎসাহিত করতে হবে। তাহলে কি আপনি বলছেন যে দিনের বেলা খাবার দিলে ভালো হয়? দিনের বেলায় খাবার দিলে, কিন্তু ক্যাটফিশ যেহেতু আপনার নিশাচর মাছ, এরা তো দিনের বেলা আপনার শতভাগ মাছ খেতে আসবে না, তখন কি মাছটা ছোট বড় হয়ে যাওয়ার ভয় থাকবে না? এটা থাকবে, কিন্তু আবহাওয়াটা তো সাময়িক সময়ের জন্য। আপনি 15 দিন পরে তো আবহাওয়াটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই 15 দিন পর্যন্ত আপনাকে এই নিয়মের ভিতরে থাকতে হবে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে এই 15 দিন অন্তত দিনের বেলা খাওয়ায় যেন মাছটাকে অভ্যস্ত করা হয়। জি, একটু সমস্যা হলেও এটা এভাবে মেনে নিতে হবে। জি। আর যখন তাপমাত্রাটা সমান হয়ে যাবে, দিন এবং রাতে সমান হয়ে যাবে, তখন ইচ্ছে মতো খাবার দেওয়া যেতে পারে। ইচ্ছে মতো তখন 2 বেলা দিতে পারবে। এখন এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যায় আপনারা কি ধরনের চিকিৎসা করছেন? চিকিৎসাটা কিভাবে করছেন, বা কখন চিকিৎসাটা নেওয়া উচিত চাষিকে আমরা সবসময় বলে থাকি, যখন আপনার পুকুরে একটা মাছ খাবার ছেড়ে দিবে, মাছ মরবে, তখন চাষিকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট হিসেবে তাদেরকে বলা হয় খাবারটাকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ একটা মাছ মারা যাওয়া বা অসুস্থ হওয়ার লক্ষণের পরপরই খাবারটা বন্ধ করে দিতে হবে। খাবারটা বন্ধ করে দিতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তখন আমরা পুকুরটা পরিদর্শন করব এবং মাছের কি কি সমস্যা আছে এই বিষয়টা চিহ্নিত করে আমরা সঠিক পরামর্শের মাধ্যমে পরবর্তী ধাপে চাষিকে আমরা নিয়ে যাব। খুব চমৎকার, খুব ভালো লাগলো। দর্শক, বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মফিজুল ভাইয়ের কথাটা হচ্ছে যে একটি মাছ লক্ষণ দেখা মাত্র আপনাকে ডাক্তারের সান্নিধ্যে যেতে হবে, পরামর্শ যেতে হবে। অনেক সময় আমরা করি কি, দেখা যাচ্ছে একটি মাছ মারা গেছে, এটাকে আমরা সাপে ধরেছে, ব্যাঙে ধরেছে, বা আপনার কাঁকড়ায় ধরেছে ভেবে ধরে নেই। আসলে কিন্তু না, শিং মাছ অকারণে কখনো মরে না। একটা মাছ মারা যাওয়া, একটা মাছ অসুস্থ হয়ে পাড়ে এসে বসে থাকা বা উপরে ভেসে থাকা, আপনাকে বুঝতে হবে আপনার পুকুরে সমস্যা রয়েছে বা হচ্ছে। এই অবস্থায় আপনাকে দ্রুত খাবারটা বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মফিজুল ভাই, জি ভাই, এখন আমরা যে খাবার অনেকেই প্রয়োগ করি, এই খাবারের সাইজ নিয়ে অনেকে আমরা জটিলতায় পড়ি, যে কোন খাবারটা কোন মাছকে খাওয়ানো উচিত, কত সাইজটা খাওয়ানো উচিত, এই ব্যাপারে আপনার একটু পরামর্শ চাই আমি। কিন্তু সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন। খামারিদের ভিতরে চিন্তা ভাবনা থাকে যে বড় মাপের খাবারটা দিলে মাছ দ্রুত একটা দানা খাচ্ছে এবং ওয়েটটা দ্রুত আসছে। এই ধারণাটা থেকে প্রথম আমাদের বাহির হইতে হবে। এটা যেহেতু ক্যাটফিশ, আমাকে চিন্তা করতে হবে আমার খাবারটা আমি পুকুরে দিলাম, আমার মাছটা সঠিকভাবে খাবারটা খেয়ে ডাইজেস্ট করতে পারলো কিনা, মাছটা টিকে থাকতে পারছে কিনা, এটার দিকে প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ইতিমধ্যে কিছু পুকুরে আমি ভিজিট করার পরে জানতে পারছি, সরেজমিনে দেখছি যে মাছটা 70 থেকে 80 বা 100-র ভিতরে আসছে। সেই খাবার চাষি মাছটাকে 2 মিলি গ্রেডের খাবারটা দিচ্ছে এবং মাছটা মরছে। এবং তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে চিকিৎসা নিয়েছে, কিন্তু আসলে মূল রোগটা তারা চিহ্নিত করতে পারে নাই। এখন আপনি যে খাবারের যে এটা ওই গ্রেডটা, এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে চাষিরা? এখন আপনার মাছটা যদি 100-র ভিতরে থাকে, মানে 70 বা 80টার ভিতরে আছে, সেক্ষেত্রে আপনার উচিত হবে 1 মিলির খাবারের ভিতরে সীমাবদ্ধ রাখা। 1 মিলি খাবারটা কয়টা পর্যন্ত চলবে? এটা আপনি 60টা পর্যন্ত দিতে পারবেন, 50-60টা পর্যন্ত, 50-60টা পর্যন্ত দিতে পারবেন। এবং 50 থেকে মাছটা 30টা রাখ পর্যন্ত আপনি 1.2 দিতে পারবেন। 1.2 দিতে, 1.2 মিলি, জি, 30টা পর্যন্ত। আর 30 থেকে বিক্রি পর্যন্ত এক্ষেত্রে আপনি 1.5 মিলি পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। অনেকেই দেখলাম আমি আবার 1.2 দিয়ে বেশ শেষ করেছি, এরকমটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেটা কি ঠিক আছে তাহলে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে, কারণ এক্ষেত্রে সবচেয়ে যে বেনিফিটটা পাওয়া যায়, খাবারটা ডাইজেস্ট করতে সহযোগিতা করে। কারণ পুকুরে ছোট বড় মাছ থাকে,
অনেক মাছ আছে এটা 1.2টা ডাইজেস্ট তার জন্য ভালো হয়, আবার বড় মাছের ক্ষেত্রেও তো এটা আপনার 1.5 মিলিও সমস্যা হয় না, ছোট মাছের ক্ষেত্রে এই বেনিফিটটা পাওয়া যায়। আমি অনেক চাষিকে দেখলাম খাবার পরিবর্তন করার কারণে, অর্থাৎ ব্র্যান্ডটা পরিবর্তন করার কারণেই বেশিরভাগ পুকুরে সমস্যা দেখা দিয়েছে। এটা কতটুকু যুক্তিসম্মত রয়েছে? এখানে বিষয়টা এরকম, কারণ আপনি একটা ব্র্যান্ডের খাবার অভ্যস্ত করছেন, এটার প্রতি তার একটা রুচি কাজ করে। হঠাৎ করে যখন আরেকটা ব্র্যান্ডে যাবেন, সেক্ষেত্রে এই খাবারটা মাছ গ্রহণ করতে অসুবিধা হয়, যার কারণে পুকুরে অনেক সময় মাছ মারা যায়। এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যখন আপনি ভিন্ন একটা ব্র্যান্ডের খাবারে যাবেন, প্রথমে আপনার কাজটা হবে আপনার আগের যে পরিমাণ খাবার খাইতো এটাকে অর্ধেকে নামিয়ে আনা, এবং এই অর্ধেক যে খাবারটা আপনি দিবেন এটার সাথে আপনার এনজাইম, লিভার টনিক মিশ্রিত করে খাবারটা অন্তত 7 দিন খাওয়াইতে হবে। এবং নতুন খাবারটা ধরার পর? জি জি। এখন এই পুরাতন খাবারটা যে খাওয়ালাম আমি, এটা ছাড়ার পর একদিন কি গ্যাপ দিলে ভালো হয়? অবশ্যই একদিন গ্যাপ দিলে ভালো, সেক্ষেত্রে মাছের চাহিদাটা বাড়তে থাকে। এবং 1 সপ্তাহ আপনি এনজাইম এবং লিভার টনিক অনুযায়ী খাবারটা অর্ধেক দিতে হবে, এবং পরবর্তীতে একবারে খাবারটা বাড়ানো যাবে না, আস্তে আস্তে বাড়াইতে হবে। 1 কেজি 2 কেজি হারে খাবারটাকে বাড়াইতে হবে, এবং একটা সময় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর সমস্যাটা হবে না। তখন আর সমস্যা হবে। ধন্যবাদ মহিজুল ভাই। রুহুল আমিন ভাই, জি, বর্তমান আবহাওয়ায় আপনি পানিটা কি পরিমাণে পরিবর্তন করছেন এখন? বর্তমান আবহাওয়ায় আমি তো সারাক্ষণ এখন পুকুরে পানি পরিবর্তন করা, মানে সকালে গিয়া ঘুম থেকে উঠে মোটর সারি আর পাইপ হিনতে সারা থাকে, সারাদিন এই পানি বাইরিতে থাকে। এরকম জায়গায় পাইপটা সেট করছি, সারাদিন বাতাস থাকে, এই পুনাতে প্লান্টন বাইরে যায়। তবে প্লাঙ্কটনটা কত বেলা বাহির করা উচিত? প্লান্টনটা তো আপনার যেটা উপরে বাইশে পড়ে, এই প্লান্টনটা আপনি যত পরিষ্কার রাখতে পারবেন তার তত হইল পুকুরের জন্য ভালো। মফিজুল ভাই, জি ভাই, রুহুল আমিন ভাই যে বললেন প্লাঙ্কটনটা 2-3 বার পরিষ্কার করা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া উচিত, এই ব্যাপারে আপনার মতামতটা কি? পুকুরে পানি দিলে একটা বেনিফিট, যেমন আপনার পুকুরে অক্সিজেনটা রিলিজ হয় এবং পুকুরের মাছটা অক্সিজেন স্বল্পতায় থাকে না, এবং মাছটা খাবার গ্রহণ করতে সুবিধা হয়। এবং অসুবিধা হলো অতিরিক্ত পানি দেওয়ার ফলে পুকুরের পিএইচটা ডাউন হয়ে যায়, অর্থাৎ নিচে নেমে যায়। সেক্ষেত্রে খাবার হজম করতে মাছের অসুবিধা হয় এবং মাছ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর প্লাঙ্কটনের যে কথাটা আপনি বললেন, পুকুরে অবশ্যই প্লাঙ্কটন অধিক পরিমাণে সৃষ্টি করতে হবে অক্সিজেন ভেসেল স্বাভাবিক রাখার জন্য, কিন্তু প্লাঙ্কটন যেটা নষ্ট হয়ে যায়, ডাস্ট প্লাঙ্কটন যেটা উপরে ভাগে ভেসে থাকে, শক্ত শক্ত একটা অবস্থায় থাকে, এটা আপনাকে পুকুর থেকে অবশ্যই বাহির করে দিতে হবে, সেটা 1 বার হোক দিনে বা 2 বার হোক। খুব ভালো লাগলো। রুহুল আমিন ভাই, আমি শুনেছি মফিজুল ভাইয়ের কাছে আপনাদের রুবেল ভাইয়ের একটা পুকুর নাকি সমস্যা হয়েছিল, অধিক ঘনত্ব পুকুরে। এটার কিভাবে কি সমস্যাটা হয়েছিল একটু বলবেন? এটা আজ থেকে আরো 15 দিন আগে, তখন আমাদের গৃহস্থী আছে, মানে আমরা তো কৃষক, মাছ চাষের পাশাপাশি আমাদের কৃষিকাজও করি। তখন গৃহস্থীর চাপে কেউ সাথে দেখা সাক্ষাৎ হয় না, যোগাযোগ হচ্ছে না। তখন পট করে একদিন বললো যে আমার তো 2-3টা মাছ মরে রয়েছে। তখন বললাম যে কি হয়েছে, যেহেতু 3 থেকে 4 লাখ মাছ পুকুরটা আমাদের, 2-3টা তো মরতেই পারে, এরকম একটা ধারণা নিছে। কিন্তু তার যে রোগে আক্রান্ত হয়েছে এটা কিন্তু সে আমাদেরকে বলে নাই। পরের দিন আবার বললো যে আজকে তো মাছ অনেকটি মারা গেছে। যে কি কয়, তখন ইসলাম ভাই, আমি, এই আওলাদ, আমরা সবাই গেলাম হের পুকুর বার গিয়ে দেখলাম যে পুকুরের কন্ডিশন ভালো না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন মানিক বাইরে ফোন দিলাম, বিএনএফ এর ডাক্তার, মফিজুল বাইরে ফোন দিলাম, জাহাঙ্গীর ভাই আমাদের বস, এটা সবারই উস্তাদ। তখন জাহাঙ্গীর ভাই আইসে, মামুন বাইরে ফোন দিচ্ছি যে ভাই এই ঘটনা, উনিও আসছে। তখন বেশি একটা সিদ্ধান্ত নিলাম যে এটা চিকিৎসা না করাই সবচেয়ে ভালো, মাছটা বিক্রি করে দেওয়াটাই হলো বুদ্ধিমান। এটা কত শতকে কত হাজার মাছ ছিল? এটা হচ্ছে জায়গাটা মনে হয় 25% ভিতর, এটার মধ্যে সে 4 কেজি রেণু দিছে।
আচ্ছা, এই 4 কেজি রেনু পুরাটা হইলো চাষে রয়ে গেছে, চাষে রয়ে গেছে, অগণিত মাছ, অগণিত 120 কেজি খাবার খাইতো একবারে। 120 কেজি? হ্যাঁ, এই এটা 25 শতকে? হ্যাঁ, এটা কিন্তু সে আমাদেরকে বলে নাই। সে কি খাবার ওভার দিয়ে ফেলছে মনে হয়? এটা শীতটাও যাইতেছে, গরমটাও পড়তেছে, এই সময়টা আমাদের খাবারটা খাইছে খুব কেচ্ছা, খায়া হাইরে সমস্যা দেখা দিয়েছে। রোগের মাছটা সমস্যা। কয়টা কেজি আসছিল? মাছটা আপনার 35 থেকে 40 টাকা কেজি। আমরা পরে এই দিনে সিদ্ধান্ত নিলাম যে মাছ বিক্রি করে দেওয়া। পরের দিন সকালে 6টা গাড়ি লাগাইছি। 6টা গাড়ি লাগাই 145 মণ মাছ আমরা লয়ে গেলাম হলো বৈরব। তখন আমরা বিক্রি করে আইছি, পুকুরেও মাছ রয়েছে। বিক্রি করে আসতে আসতে সকাল হয়েছে। তখন সকালে আরো 2টা গাড়ি ভরবাম। তখন সকালে পুকুর পাড়ে জাল ফালছে, জাল ফালায় দেখে যে না, মাছ মারা গেছে। কি পরিমাণে মারা গিয়েছিল মাছ? কত মন? অনুমান 20 থেকে 25 মণ মাছ মরা হয়েছে। মরা মাছটাকে বিক্রি করা গেছে? হ্যাঁ, মরা মাছটা পরে বরফ করে আমরা বিক্রি করলাম। বরফ করে নিতে হয়েছে? হ্যাঁ, বরফ করে নিতে হয়েছে। এখন আপনার টোটাল কত মন মাছ হয়েছিল? মাছ 150 মণের উপরে হয়েছে। 150 মনের উপরে? হ্যাঁ, 150 মণের উপরে হয়েছে। জায়গাটা 25 শতক। হ্যাঁ, জায়গাটা 25 শতক। সুপ্রিয় চাষি ভাইরা, এই পুকুরটা যদিও আমার অঞ্চলে, তথাপি আমি বাড়িতে ছিলাম না। আমি না থাকা অবস্থায় পুকুরটা সমস্যা হয়। পরে আমি মফিজুল ভাই প্রথম আমাকে ফোন দিয়ে বললেন যে কামাল ভাই এই সমস্যা, একটা পুকুরে এই সমস্যা। তো মফিজুল ভাই, জি ভাই, আপনি যে এই রুবেল ভাইয়ের পুকুর পাড়ে গিয়েছিলেন, এটার লক্ষণটা কি দেখলেন আপনি, এবং কি কারণে এই সমস্যাটা হয়েছে, আপনার কাছে কি ধরা পড়েছে? এখানে মূলত 2টা সমস্যা। প্রথম সমস্যাটা হলো অতিরিক্ত খাবার দেওয়ার কারণে। কারণ তার পুকুরে মাছটা খাবারটা যতটা মানে খাবার দরকার তার চেয়ে তার বেশি দিয়ে চেয়েও ফেলছিল। সে দ্বিগুণ হারে দিচ্ছে। আমি পুকুরটার পর্যবেক্ষণ করে যেটা বুঝলাম, তার মাছের খাদ্য চাহিদা আছে 80 থেকে 90 কেজি, কিন্তু সে এখানে 130+ কেজি খাবার একবারে প্রয়োগ করছে। যার কারণে অতিরিক্ত খাবার মাছটা হজম করতে না পারার কারণে ড্রপসি রোগে আক্রান্ত হয়েছে, অর্থাৎ পেট ফোলা রোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে এই খাবারটা ডাইজেস্ট হওয়ার না কারণে ভিতরে ইনফেকশন জনিত একটা সমস্যা দেখা দিয়েছে। এই 2টা কারণ মূলত তার পুকুরে আমি চিহ্নিত করছি। এটা কি সে আগে বুঝতে পারে নাই? শুরুতেই তো চিকিৎসা নিলে হয়তো এই সমস্যাটা হতো না। সেটা বুঝতে পারছে কিনা আমি জানি না। আমার মনে হয় সে মনে করছিল এটা কোনো সমস্যা না, এবং সে তার এই মনে করাটাই তার বুকে কালক্ষেপণ করার কারণে মাছটা নষ্ট হয়েছে। আর যদি সে উপযুক্ত সময় চিকিৎসা করতো তাহলে এটা হতো না। উপযুক্ত সময়ে যদি সে চিকিৎসা করতো অবশ্যই এটা রিকভারি করা যেত। সুপ্রিয় চাষি ভাইরা, বর্তমান আবহাওয়ায় ছোট্ট একটি সমস্যা থেকে কিন্তু সমস্যাটা বড় হচ্ছে, অর্থাৎ পেট ফোলা, বদ হজম, ডপসি, এগুলো হচ্ছে। এখান থেকে ধাপে ধাপে ধীরে ধীরে সমস্ত পুকুরে ছড়ায় যাচ্ছে। সমস্ত পুকুরে ছড়ায় গিয়েই ব্যাপক হারে মরক শুরু হয়, যা পরে চিকিৎসা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তখন চিকিৎসকরাও জবাব দিয়ে দেয় এটা আর চিকিৎসা করা সম্ভব না। তাৎক্ষণিক চাষি সিদ্ধান্ত নেয় মাছটা বিক্রি করার, আর এটা বিক্রি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হয়। আজকের চাষি আড্ডা প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, আপনাদের কমেন্টের দ্বিতীয় পর্বটি করার আমাকে অনুপ্রাণিত করবে। যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকে যে হ্যাঁ, ক্যাটফিশ চাষের প্রতি মাসে মাসে 15 দিন পর পর আপডেট দরকার, যে আপডেটটা সরাসরি চাষি ভাইরা আমার স্টুডিওতে বসে দিবে, এটা আপনারা চান, তাহলে কমেন্ট করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।